আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা। আজকে তোমাদের ক্লাসে নিয়ে এসেছি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞান পরিচিতি। এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা কিনা ছিল চ্যাপ্টার 1 অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের যে অধ্যায়ের মধ্যে কি কি অঙ্ক ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে 100%, আমি সেগুলো সাজেশন দিয়েছি। আজকের ভিডিওতে আমি এটার একটা বেসিক ক্লিয়ার করব, অর্থাৎ এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যা যা বেসিক প্রয়োজন সবগুলোই কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, কারণ এরপরে আমরা মাত্র 2টা সৃজনশীলের মাধ্যমে ফুল অধ্যায়ে অঙ্ক ক্লিয়ার করব। আজকে এটার বেসিক ক্লাস। তাহলে চলো চট করে আমরা বেসিক গুলো দেখে নিই। দেখো এখানে আমি কি লিখেছি, সব আদম। এই জিনিসটাতে দেখো, এই জিনিসটা দিয়ে আমাদের যে অধ্যায়টা আছে প্রায় অঙ্ক সব ক্লিয়ার হয়ে যায়। দেখো সব আদম দিয়ে আসলে কি বোঝায়, দন্তেশ্ব দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে সম্পদ। দন্তেশ্ব দিয়ে সম্পদ বোঝায়, দ দিয়ে ব্যয় বোঝায়। ঠিক আছে, আ দিয়ে আয় বোঝায়, দ দিয়ে দায় বোঝায়, ম দিয়ে মালিকানা সত্ত্ব বোঝায়। তাহলে আমরা এগুলো জানতে পারলাম। এখন দেখো এগুলো আসলে কি, এখন আমাদের জানতে হবে এটা কখন ডেবিট হবে, এগুলো কখন ক্রেডিট হবে। দেখো সম্পদ অর্থাৎ সম্পদ যদি বাড়ে এবং ব্যয় যদি বাড়ে তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের ডেবিট হবে। সম্পদ যদি কমে, ব্যয় যদি কমে তাহলে ক্রেডিট হবে। বিষয়টা কেমন, ধরো তুমি একটা পণ্য ক্রয় করেছো, ক্রয় করার ফলে তুমি কি করছো, নগদ টাকা একটা সম্পদ দিয়ে দিচ্ছ টাকাটা, তাহলে সেটা কি হচ্ছে, তোমার প্রতিষ্ঠান থেকে কমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সম্পদটা অর্থাৎ নগদ টাকাতে যেহেতু চলে যাচ্ছে তাহলে কমলে কি হবে, ক্রেডিট হবে। এরপর দেখো, ধরো আমি একটা জিনিস বিক্রি করলাম, ওই জিনিসটা বিক্রি করার পর আমি ধরো 5 টাকা পেয়েছি, ওই 5 টাকাটা আমার প্রতিষ্ঠানে আসছে, দ্যাট মিনস কি আমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পাইলে কি, ডেবিট। এগুলো আমাদেরকে কোথায় নির্ণয় করতে হয়, এগুলো আমাদেরকে খতে নির্ণয় করতে হয়। আমি দেখিয়ে দিয়েছি। খতে আমাদেরকে কিন্তু জানতে চাই যে হিসাব খাত, ডেবিট শ্রেণী, হিসাবের শ্রেণী জানতে চাই, তখন আসলে এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এগুলো না জানো তুমি সলভ করতে পারবা না। আ দিয়ে দেখো আয়, এই 3টা দফা, আয় দায় মালিকানা সত্ত্ব, এই 3টা দফা এইগুলোর বিপরীত, এই দুইটার বিপরীত। এগুলো হচ্ছে বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। কিভাবে, ধরো আয় বাড়ছে, আয় বাড়লে এটা আমাদের অবশ্যই কি, আমাদের জন্য আয়, তাহলে সেটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, দায় যদি বাড়ে তাহলে সেটা আমাদের জন্য ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব বাড়লেও সেটা আমাদের জন্য কি হবে, ডেবিট হবে। অর্থাৎ এগুলার বিপরীত হচ্ছে এগুলা। তুমি যদি এই দুইটা মনে রাখতে পারো ওই 3টা এমনিও মনে রাখতে পারবে অটোমেটিকলি। এবার আসো, আমাদের এটা ডান, এটা আমাদের হিসাব খাতের জন্য ইম্পর্টেন্ট, মানে হিসাব খাত নির্ণয় করার জন্য। এখন আমাদেরকে কতে একটা প্রশ্ন করা হয়, প্রারম্ভিক মূলধন। আসলে প্রারম্ভিক মূলধনটা কি, দেখো প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের শুরুতে কিছু আমাদেরকে হিসাব দেওয়া থাকে, সেটা 1 তারিখও দিতে পারে। ঠিক আছে, 1 তারিখ আমাদেরকে একটা দেখবা যে অঙ্ক করার আগে 1 তারিখে একটা হিসাব দেওয়া আছে, নগদ 20,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং প্রদেয় হিসাব 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটাই হচ্ছে মূলত বছরের একটা শুরুর হিসাব, আর এটা কি বলে, প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বললে আমরা এই বছরের শুরুর হিসাবটা দিয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। পরের ক্লাসগুলোতে আমরা অঙ্ক করা শিখবো। আজকে আমরা জাস্ট একটু বেসিকটা দেখে নিব যাতে আমাদের অঙ্ক করতে আসলে সমস্যা না হয়। এছাড়া আমরা বেসিক কিন্তু ক্লিয়ার না থাকলে আমরা কিন্তু কোনো কিছুই কি করতে পারবো না, সমাধান করতে পারবো না। তোমাদের যদি কোনো অধ্যায়ে অবশ্যই সমস্যা থেকে থাকে, কোনো বেসিকে সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমরা অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ইজি ওয়েতে ভিডিও আমি তোমাদেরকে আপলোড দিব। তাহলে দেখো, এখন আসো এখান থেকে আমরা একটা জিনিস বের করি, মূলধন। মূলধনটা আসলে কি, মূলধনের সূত্রটা একটু ব্রড, তাহলে এটা আমি এখানেই বুঝাই দিই একেবারে। দেখো আমাদের একটা সূত্র আমরা অনেক দেখেছি, A = L + OE। ঠিক আছে, A = L + OE, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখানে A দ্বারা বোঝায় সম্পদ। ঠিক আছে, আমরা একটু বর্ধিত রূপটা দেখি, A = L + OE। OE মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব সূত্র হচ্ছে এটা, C + R - EX - D। C মানে হচ্ছে কি, মূলধন। C মানে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। C দিয়ে আমরা ক্যাপিটাল বুঝি, R দিয়ে আমরা আয় বুঝি, রেভিনিউ, আয়, আয় বুঝি।
ঠিক আছে, আয় বুঝি। এরপর হচ্ছে এক্সপেন্স, ইএক্স মানে হচ্ছে এক্সপেন্সেস মানে ব্যয়, ইএক্স মানে হচ্ছে এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়। ডি দিয়ে হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন। তাহলে দেখো আমরা এখন ব্রডলি এটাকে আসলে দেখবো। এ দিয়ে সম্পদ, অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি সম্পদ। এখন দীর্ঘমেয়াদী সম্পদে কয়েকটা উদাহরণ দিয়েছি আমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা। এগুলো কেন দীর্ঘমেয়াদী? কারণ এগুলো আমাদের প্রতিষ্ঠানে বছরের পর বছর থাকবে এবং এটা আমাদের উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। তাহলে আমরা বুঝে নিব যে এটা দীর্ঘমেয়াদী সম্পদ। এখন সম্পদ আরেকটা ক্যাটাগরি আছে স্বল্প মেয়াদী বা চলতি সম্পদ। এখন চলতি সম্পদ বা স্বল্প মেয়াদী সম্পদ একই কথা, যেটা স্বল্প মেয়াদী সেটাকে আমরা চলতি সম্পদ বলি। তাহলে এটা আমরা হচ্ছে প্রাপ্য হিসাব। কেন এটা প্রাপ্য হিসাব হলো? কারণ চলতি সম্পদ বা স্বল্প মেয়াদী সম্পদ বলতে এমন একটা সম্পদকে বোঝায় যেটা এক বছরের মধ্যে নগদে রূপান্তর করতে পারবা। এই যে তোমার প্রাপ্য হিসাব, এই যে তোমার একটা প্রাপ্য হিসাব রয়েছে যার থেকে তুমি আসলে টাকাটা পাবা, এ টাকা তোমার কি হবে? নগদে পরিণত করতে পারবা। ঠিক আছে, এই প্রাপ্য হিসাব তোমার যদি তোমার যে প্রাপ্য আছে, মানে তুমি ধরো কারো কাছে ধারে 20,000 টাকা বিক্রি করছো, ও তোমাকে কি করবে? পরের বছর বলেছে প্রাপ্য হিসাব কি করবে? দান করবে, অর্থাৎ 20,000 টাকা তোমাকে দিয়ে দিবে। এই যে প্রাপ্য হিসাব এক বছরের জন্য, এক বছর পর তোমাকে 20,000 টাকা দিবে, এই যে নগদে রূপান্তর হচ্ছে, তাই এটা চলতি সম্পদ। এবার আসো চলতি, এল দিয়ে হচ্ছে যে লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। দায় দুই ধরনের, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কি? ঋণ। আমরা দেখি না 10% ঋণ। কেন এটা দীর্ঘমেয়াদী দায়? কারণ এই ঋণটা আমি এক বছরের বেশি ইউজ করব। ঠিক আছে, এক বছরের বেশি আমরা এটাকে ইউজ করতে পারবো, তাই এটা আমাদের কি? দীর্ঘমেয়াদী ঋণ। এখন স্বল্প মেয়াদী বা চলতি দায়টা কেমন? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবটা আসলে কি? ওই যে সেম কথা, আমরা এক বছরের জন্য কি করব? দায়টা এক বছরের মধ্যে পরিশোধ করব। ঠিক আছে, স্বল্প মেয়াদী বা চলতি দায়ের মেয়াদকাল হচ্ছে 1 বছর, ঠিক আছে, বা তার কম। এখন আসলে সর্বশেষ আরেকটা তথ্য আমি তোমাদেরকে দিই, যেটা নিয়ে অনেক কনফিউশন। আমি যখন এইচএসসি তে পড়তাম তখন আসলে আমি এটা নিয়ে একটু কনফিউজ থাকতাম যে মন্তব্য আসলে কখন দিব। আমাদের একটা টেবুলার ছক আছে, ওই প্রমাণ করতে যখন বলে ওখানে দেখবে মন্তব্য নামে একটা ঘর আছে। এই মন্তব্য যদি তোমরা না দাও তোমাদের 1 মার্কস কাটা যাবে বা 2 মার্কসও কেটে ফেলতে পারে। তাহলে মন্তব্যটা দেওয়া অবশ্যই জরুরি। তাহলে মন্তব্যটা আসলে আমরা কখন দিব? দেখো আমি কি লিখেছি, যেসব দফা মালিকানা সত্যকে প্রভাবিত করবে। ঠিক আছে, একমাত্র সেই দফায় আমরা মন্তব্যে লিখবো। কোন কোন দফাগুলো মালিকানা সত্যকে প্রভাবিত করতে পারে? এই যে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, এর বাইরে যদি কিছু আসে তাহলে সেগুলো কি করবে না? মালিকানা সত্যকে প্রভাবিত করবে না। ঠিক আছে, এই যে সি, সি মানে কি? মূলধন। মূলধন মালিকানা সত্যকে প্রভাবিত করবে, অর্থাৎ বছরের প্রথমে তুমি যে প্রারম্ভিক মূলধন করছো ওইটা কিন্তু তুমি এই ছকে আনলে মন্তব্যও দিতে হবে তোমার। এছাড়া আয় বাড়লে তখনও মন্তব্য দিতে হবে, বা আয় কমলে মন্তব্য দিতে হবে। এছাড়া ব্যয় বাড়ুক বা কমুক তোমার থেকে মন্তব্য দিতে হবে। উত্তোলন করলে মন্তব্য দিতে হবে। এখন কোন ক্ষেত্রে আসলে মন্তব্যটা না দিবা না? ধরো তুমি বিনিয়োগ করছো, বা অনেক দফা আছে যেগুলোতে আসলে মন্তব্য দিতে হয় না, বা 10% ঋণ, তো এগুলার ক্ষেত্রে মন্তব্য দেওয়া লাগে না, কারণ এগুলো আসলে এই যে মালিকানা সত্ত্বের কোনো একটা দফাকে কি করছে না, কোনো একটা সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি কে প্রভাবিত করছে না, তাহলে এটা মন্তব্য দেওয়া লাগবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই বেসিক গুলো জেনে রাখো, তোমাদেরকে যে আমি সামনে 2টা অঙ্ক দিব তোমরা নিঃসন্দেহে সেটা করে ফেলতে পারবে, এবং ওই 2টা অঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। তোমার পরীক্ষার আগে জাস্ট ওই 2টা অঙ্ক করে যাবে, দেখবে তোমাদের কোনো ধরনের অঙ্ক প্র্যাকটিস করা লাগতেছে না। ওই একটা অধ্যায়ের জন্য 2টা সৃজনশীলই তোমাদের জন্য যথেষ্ট। তো নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ ওই 2টা অঙ্ক নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবা, কারণ যে কোনো সময় 2টা অঙ্ক আপলোড করে দিয়ে দিতে পারি, এবং তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সেটা দ্রুত সমাধান করে ফেলতে পারো। এছাড়া আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।